শেখ হাসিনার একবার ইন্টারভিউ দিতে গেছে লন্ডনে বিবিসিতে। শেখ সাহেব সিরাজুর রহমান সাহেবকে হাত কোলে ধরে কথা অন্যদের সাথে হ্যান্ডশেক করছে। সেই সিরাজুর রহমান সাহেবের কাছে ইন্টারভিউ দিতে যখন গেছে তখন ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি কি পলিটিক্স পছন্দ করেন? কেন আমি পলিটিক্স পছন্দ করি না। তাহলে পলিটিক্সে আসছেন কেন? আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তিনি তাই করেছে। ওনার লেখা আনার জন্য আমি লন্ডন গিয়েছিলাম। ওনার বক্তব্য ইনক্লাবে পরিষ্কারভাবে আসছিল যে উনি বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই পলিটিক্সে এসছে। তাহলে কিসের রিফাইনের কথা? উনি তো প্রতিশোধ নিয়ে ফেলছে, তো ওনার নিয়ে আর কোনো চিন্তা নেই। উনি বরঞ্চ ওনার বিচার করে ওনাকে শেষ করে দেওয়া উচিত। যা করুন, জেল জরিমানা যা ইচ্ছা করুক, ওনার তো প্রতিশোধ শেষ হয়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের রাজনীতি এবং শেখ হাসিনার শেষ পরিণতি কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আপনাকে আগেও একবার বলছি, শেখ হাসিনার একবার ইন্টারভিউ দিতে গেছে লন্ডনে বিবিসিতে। যুদ্ধের সময় মানুষকে যেই সংবাদ পরিবেশন করে মানুষের আকাঙ্ক্ষা বা রিয়েল যুদ্ধের খবর যিনি পরিবেশন করতেন তার নাম ছিল মরহুম সিরাজুর রহমান। আমার সৌভাগ্যবশত আমি ওনার সাথে কয়েকবারে দেখা হয়েছে ওনার বাসাতে। উনি নিজে মরহুম শেখ মুজিব সাহেবকে রিসিভ করছে লাহোর থেকে, যিনি আর যখন লন্ডনে গেছেন, এবং উনি বড় একটা সংবাদ সম্মেলন করছে সবাইকে ডেকে, রয়টার্স, এপিপি এবং ব্রিটিশের বড় বড় পত্রিকাগুলো, টাইমস, গার্ডিয়ান, টেলিগ্রাফ। এবং শেখ সাহেব সিরাজুর রহমান সাহেবকে হাত কোলে ধরে কথা অন্যদের সাথে হ্যান্ডশেক করছে। সেই সিরাজুর রহমান সাহেবের কাছে ইন্টারভিউ দিতে যখন গেছে শেখ হাসিনা, তখন ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি কি, যখন ইন্টারভিউর বাইরে জিজ্ঞাসা করছে, আপনি কি পলিটিক্স পছন্দ করেন? কেন আমি পলিটিক্স পছন্দ করি না। তাহলে পলিটিক্সে আসছেন কেন? আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তিনি তাই করেছে। ওনার বুখারী শরীফের প্রথম হাদিস, আমি হাদিস অত বিশেষজ্ঞ না, 2-4টা জানি হয়তো। বাংলা বলে, আপনি যে নিয়তে ঘর থেকে বের হয়েছেন সেই নিয়তে আল্লাহ পূরণ করবে। আরবিটা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত। এটাকে যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে, যদি কোনো লোক যখন উনি মদিনা হিজরত করে তখন বলছে যে কেউ যদি হিজরত করে, কাউকে বিয়ে করার জন্য হিজরত করে, তাহলে সে ওই মহিলাকে বিয়ে করবে। আর সে দুনিয়াবি কোনো রিওয়ার্ড চায়, পুরস্কার চায়, সে দুনিয়াবি পুরস্কারে পাবে। এখানে নিয়তের ব্যাপার। উনি যেখানে একটা ইনকালাবে আসছে, আর ওনার লেখা আনার জন্য আমি লন্ডন গিয়েছিলাম। ওনার বক্তব্য ইনকালাবে পরিষ্কারভাবে আসছিল যে উনি বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই পলিটিক্সে এসছে। তাহলে কিসের রিফাইনের কথা? উনি তো প্রতিশোধ নিয়ে ফেলছে। প্রতিশোধ যখন নিয়ে ফেলছে, তো ওনার নিয়ে আর কোনো চিন্তা নেই। উনি বরঞ্চ ওনার বিচার করে ওনাকে শেষ করে দেওয়া উচিত। যা করুন, জেল জরিমানা যা ইচ্ছা করুক, ওনার তো প্রতিশোধ শেষ হয়ে গেছে। আমাদের প্রতিবেশীদেরকে বন্ধুরূপে এনে প্রভুরূপে বসাইতে চাইছে। লক্ষ লক্ষ ইন্ডিয়ানের চাকরি করেছে উইদাউট এনি ওয়ার্ক পারমিট। জঙ্গি ধুয়ে তুলে বহু মাওলানা মৌলভী সাহেব যারা নমাজ পড়তে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রাখতো, ওদেরকে মেরে ফেলছে। সমাজকে বিভাজন করেছে উনি, যেটা বাংলাদেশের সমাজে কখনো ছিল না। তাহলে স্যার, আপনার ভাষ্য মতে শেখ হাসিনা কোনো রাজনীতিক ছিলেন না? না, সে প্রতিশোধমূলক আচরণই করেছে সবসময়। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে এই দেশকে ধ্বংস করা যায়, কিভাবে এই দেশকে লুট করা যায়। আপনি শুনছেন কোনোদিন পৃথিবীতে তাদের স্টেট ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যে অবস্থা আছে কোনোদিন লুট হইতে? আমি তো যেসব বাংলাদেশ ব্যাংকে যারা লুট করেছে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। কেউ কথা বলে না কেন? তাদের স্বার্থ আছে। আইনের প্রক্রিয়া যদি শেখ হাসিনাকে ভারত থেকে আনা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে শেখ হাসিনার জন্য আর কি করা যেতে পারে? ওনার ইন অ্যাবসেন্সে ওনাকে এরিয়া দিয়ে দেবে, ওই জেল জরিমানা করবে, যেটা আইনে কয় সেটাই করবে। ওনাদের ফাঁসি দিবে, জেল হলে জেল দিবে। এটা তো আমি জানি না, যাতে আইনজ্ঞরা বলবে। আর যিনি জাস্টিস থাকবেন, তো ওনার থেকে আমিও ন্যায় বিচার আশা করি, যেটা ন্যায় বিচারে সেটাই করবেন। ওনার যদি জেল হয়, উনি যেন মৃত্যুর সময় মনে করতে হবে বাংলাদেশে আমার জেল হয়েছে। মনের মধ্যে ওখানে খোঁটা দিতে হবে।
যে তার অন্যায়ের জন্য তার জেল হয়েছে, তার অন্যায়ের জন্য তার ফাঁসি হয়েছে। ঠিক, কিন্তু বিচারটা ন্যায় হতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড যেন এটা অ্যাকসেপ্টেবল, হ্যাঁ এই বিচারের জন্য এটাই হয়েছে। উনি 14 সালে সাতক্ষীরাতে পুলিশ দিয়ে এইভাবে পাখির মতো মানুষ মারছে, আমরা টেলিভিশনে দেখছি। অস্বীকার কীভাবে করবেন? এগুলো আছে সবার কাছে। কার হুকুমে হয়েছে এগুলো? আপনি তো জুলাইয়ের কথা বলেন, 14 সাল হয়েছে, হেফাজতের কথা বলেন না কেন? হেফাজতের নিউজ দেখাতে যাইয়া আমাদের টেলিভিশন চ্যানেল বন্ধ হয়েছে। হেফাজতের কোনো আমাদের খবর নেই এখন। স্যার আপনি একটা বই লিখছিলেন, বইটা আমি পড়েছি স্যার, এই বই সম্পর্কে যদি একটু বল। আসলে আমার জীবনে কখনো স্বপ্ন ছিল না আমি একটা বই লিখব। আমাদের ফাউন্ডেশন ডেতে চেয়ারম্যান হিসাবে গেলে কিছু কথা বলতে হতো। মরহুম চেয়ারম্যান শাহাবুদ্দিন হাসান সাহেব যাওয়ার পরে আমি চেয়ারম্যান হয়েছিলাম। তা আমি সবসময় ভয়ে থাকতাম পলিটিক্যালি কোনো কথাবার্তা বললে যদি উঠে নিয়ে যায়। আর আমাদের অনুষ্ঠানে ডিবি, সিআইডি সবাই থাকতো, এনএসআই। তা আমি প্রথম 2 বছর প্রথমে বাংলাদেশের বিজ্ঞানী সম্পর্কে আমি কথা বলেছি, এবং আমার ভালো লেগেছে যে প্রতিবেশী দেশের 3 জন বিজ্ঞানী যে তাদের মূল স্তম্ভ তৈরি করেছে, তোর মধ্যে একজন হল মেঘনাদ সাহা, যার বাড়ি গাজীপুর। আরেকজন হলো সত্যেন বোস, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। উনি এখানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। এসব ইনফরমেশন দিতে যাই আমি দেখলাম আমাদের দেশেই ওরাল সেলের আবিষ্কারক একজন ডাক্তার, আবার যে আমেরিকার যে ফাইটার প্লেন, নামগুলি এই মুহূর্তে আমি ভুলে গেছি, যে ফাইটার প্লেনের যে অ্যালুমিনিয়াম পাত আবিষ্কার করছে উনিও বাংলাদেশের। তো এসব জিনিসগুলো সামহাও আড়ালে পড়ে থাকে। আমি চেষ্টা করছি আমার বক্তব্যের মধ্যে সামনে নিয়ে আসার জন্য। পরের বছর আমাকে দেখলাম তো আর তো কিছু না, এবার কী বলবো এবারে। তখন আমি কৃষিবিদ্যার উপর চিন্তা করেছি যে নানা রকম ভ্যারাইটিস বাহির হয়েছে এই দেশে। 1938 সালে শেরে বাংলা কৃষি ইনস্টিটিউট করছে, যেটা এখন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়। 1961 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, যেটা অনেক কৃষিবিদ তৈরি করেছে। আপনার মালদ্বীপ, নেপাল, ভুটান, এখান থেকে অনেকেই পাশ করে নিজের দেশে যায় সেটেল হয়েছে। আমি এগুলা বক্তব্য নিয়ে আসছি। তখন আমাদের নয়াদিগন্ত হাউস থেকে বলল, আপনার স্মৃতিটিতি নিয়ে একটা বই লেখেন না কেন? আমি গ্রামের থেকে এসেছি, অনেক চড়াই উতরে লেখাপড়া করছি, বাইরে যে বিদেশে ব্যবসা করেছি। তখন বিভিন্ন সময় গল্প গুজব যে করতাম, এটা অনেককে আকৃষ্ট করত। বললো যে আপনি এগুলো নিয়েই লেখেন, আমরা ছেপে দেব। তারপর আমি বলছিলাম যদি আপনাদের পেপার ক্ষতি হয় আমি কি করব? কোনো মোটেও ক্ষতি হবে না, আমরা এডিট করে সুন্দর করে দেব। আর পরিণামে 26 মাস পরিশ্রম করে একটা বই আপনাদের সামনে নিয়ে এসেছি। হয়তো অনেকের ভালো লাগবে, কিছু ইনফরমেশান আছে। অনেকে আবার বললো যে কী দরকার এসব বইয়ের জন্য। তো আমাকে আমার এক বন্ধুর ছোট ভাই বলছে, একটা জিনিস আমি জানতাম না, আপনার বইটা পড়ে এটা শিখলাম। আমি বলি সেই জিনিসটা কি? ওই যে আপনি লিখছেন যে কীভাবে মোজা রাখতে হয়। পরে যে আমি পরে আমি আমার বোন থাকে ফ্লোরিডাতে, বোনকেও ফোন করলাম, তুমি মোজা রাখতে জানো? কেন তো শিখিনি। আমি ভিডিও কলের মাধ্যমে তাকে মোজা রাখা শিখিয়ে দিলাম। তা আমার বইটা পড়ে যদি এরকম একজন লোক তৈরি হয় তাহলে মনে করুন সার্থকতা। আমার হাউস কিপিংয়ের আগে জিজ্ঞাসা করলাম, তোমার কি ছেলে মেয়ে আছে? বলে যে হ্যাঁ একটা মেয়ে আছে। নাকি বইটি পড়ে? আমাকে দিয়ে ও বই পড়ে। তাই বই দেওয়ার পরে বললো যে বইটা পড়িতে ভালোই লিখতেছে। সেকেন্ড কমন বললো যে ওনার এই বইটা পড়লে যারা পড়াশোনার আগ্রহ নাই তাদের পড়াশোনার আগ্রহ হবে।
তাই মনে করলাম যে যদি আরেকজনকে আমি এইভাবে পাই, সমস্যা কোথায়? আমার প্রথম পাঠক চাঁপাইনবাবগঞ্জের ইউসুফ আলী বলল যে আপনি সজন বাদিয়ার ঘাট, জসিমউদ্দিনের সজন বাদিয়ার ঘাট পড়ে কেঁদেছেন, আর আমি আপনার পড়া পড়ে কেঁদেছি। এগুলো আমার ভালো লাগার বিষয়। তাই এই বই আপনি জানতে চাইলেন, একটু বললাম। ধন্যবাদ।